নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। শেষ পর্যন্ত ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়ল। প্রাথমিক শিক্ষা পর্ষদ ৪২,০০০ প্রাথমিকের রিক্রুটমেন্ট, যেটা ২০১৪ সালে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০-তে যে রিক্রুটমেন্ট হয়েছিল তার প্যানেল প্রকাশের জন্য যে নির্দেশ জাস্টিস অমৃতা সিনহা দিয়েছিলেন, কিছুতেই তারা সেটা দেবে না। বহুদিন ধরে জাস্টিস অমৃতা সিনহা বলছেন প্যানেল প্রকাশ করুন। অসুবিধাটা কোথায় বলুন তো? একটা সরকার, একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদে যে ৪২,০০০ চাকরি প্রার্থী চাকরি পেয়েছিল, তার জেলাভিত্তিক প্যানেলটা প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। অনেক দিন ধরে দিচ্ছি দেবো করে ৭ই ডিসেম্বর শেষ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল। সেই ৭ই ডিসেম্বর পর্যন্ত সেটা প্যানেল প্রকাশ না করতে ১২ই ডিসেম্বর শেষ পর্যন্ত আদালতে এটা নিয়ে সওয়াল হয় এবং সেখানে জাস্টিস অমৃতা সিনহা ধমক দেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কিন্তু এদিন দেখলাম প্রায় ৭ দিন অতিক্রান্ত হওয়ার পর দেখা গেল শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আমার দেওয়া, আপনার দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে, সেই টাকা নিয়ে এবার জাস্টিস সৌমেন সেন, জাস্টিস উদিত কুমারের ডিভিশন বেঞ্চে গিয়ে অ্যাপিল করা হলো যে না না না, আমাদের বিধি নেই, আমরা প্যানেল প্রকাশ করতে পারবো না। জাস্টিস অমৃতা সিনহা কী বলেছেন তার প্রেক্ষিতে আমি একটুখানি একটা রিপোর্টের একটা অংশ বিশেষ পড়ে শোনাবো। ৭ই ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলফনামায় 2টো নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে বলেছেন। সেই মামলার শুনানি ছিল 12ই ডিসেম্বর। সেখানে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না দেওয়ার জন্য ধমক দেন বিচারপতি সিংহের মন্তব্য ছিল, আমি প্রাথমিকের প্যানেল দেখতে চাই, মেয়াদ শেষের আগে একটা প্যানেল প্রস্তুত হয় সেটি দেখতে চাই, নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার আদালতের অধিকার রয়েছে। জবাবে পর্ষদ জানিয়েছিল বিধি মেনে জনসমক্ষে প্যানেল প্রকাশের নিয়ম নেই। এতে বিচারপতি সিংহ বলেন, নিয়োগের প্যানেল প্রকাশ না করে কাউকে আড়াল করতে চাইছেন। উত্তর তো পরিষ্কার, সবাই জানেন ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর সরকার এটা কেন করছে। তাতে জাস্টিস বিচারপতি সিংহ বলেছিলেন, নিয়োগের প্যানেল প্রকাশ না করে কাউকে আড়াল করতে চাইছেন। এই প্যানেলে বাড়তি গচ্ছিত রাখার সম্পত্তি নয়, এই প্যানেল বাড়িতে গচ্ছিত রাখার সম্পত্তি নয়। প্যানেল প্রকাশ হলে অসুবিধে কোথায়? তিনি আরও বলেন, একবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একবার যা প্রকাশ হয়েছে তার দ্বিতীয়বার প্রকাশে অসুবিধেটা কোথায়? বিচারপতি সিংহের সেই প্যানেল প্রকাশের নির্দেশকে এবার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলায় মূল মামলাকারীদের হয়ে সওয়াল করেন যিনি, সেই ফিরদৌস শামীমের সঙ্গে আমরা এই নিয়েই কথা বলেছিলাম। তিনি কি বলেছেন আমি আপনাদের কাছে শোনাবো, কিন্তু আমি শুধু আপনারা যারা আমাদের দর্শক, আমি আপনাদের কাছে বলছি, বলুন তো, আপনার আমার ঘরের ছেলেমেয়েরা বড় হচ্ছে না? সেই ছেলেমেয়েরা যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার প্যানেল প্রকাশ্যে প্রকাশ করবে না। একটা সরকার তার জন্য নিজেরা নিয়ম করেছে। আদালত নির্দেশ দিলে সেই নিয়ম বাতিল হয়ে যেতে পারে, কারণ আদালত যদি নির্দেশ দেয় তাহলে আদালত প্যানেল দেখতে চাইতে পারে। সেটাই জাস্টিস অমৃতা সিনহা চেয়েছিলেন। সেটাকে কাউন্টার করে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা খরচা করে সেই ট্যাক্সের টাকায় আইনি লড়াই লড়ে সেই প্যানেলকে আটকানোর জন্য প্যানেল প্রকাশ করব না, এর জন্য জাস্টিস সৌমেন সেন, জাস্টিস উদিত কুমারের বেঞ্চে গেল। আমরা এই নিয়ে কেউ কোনো কথা বলবো না। তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়াগুলো দেখলাম সেইভাবে গুরুত্ব দিয়ে এই রিপোর্টটা পেশ করলো না। কেন করলো না বলুন তো? ৪২,০০০ প্রাথমিকের প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে। প্যানেলটা যদি প্রকাশ্যে এসে যায় তাহলেই তো প্রকাশ হয়ে যাবে যে আমি ধরুন একটা সার্টেন নাম্বার পেয়েছি, আমার আগে কে কত নম্বর পেয়েছে সেটা আমি জানতে পারবো, আমার পরে কে নম্বর পেয়েছে সেটা আমি জানতে পারবো। ধরুন আমি চাকরি পাইনি, আমি ১৪২ পেয়েছি, অথচ ১৩৮ পেয়ে কেউ চাকরি পেয়েছে, আমি তো এই প্যানেল প্রকাশ হলেই বুঝতে পারবো, তা না তো বুঝতে পারবো না। আমাকে জানিয়ে দেওয়া হলো যে আপনি ৪২ পেয়েছেন, আপনি চাকরি পাননি, কিন্তু আমার তলায় যে নম্বর পেয়েছে সে চাকরি পেয়ে গেল, আমি জানতে পারবো না? আমার তো সেটা জানার অধিকার আছে এবং সেইটা বেরিয়ে আসবে, এক্সপোজড হবে বলে। একটা সরকার কতটা নোংরামি করতে পারে, একটা শিক্ষা দপ্তর কীভাবে নোংরামি করতে পারে। নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু চিবিয়ে যিনি কথা বলেন, তিনি কি কোন লেভেলে নামতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো যারা সরকারটা চালান তাঁরা কতটা নিচে নামতে পারেন, যেখানে ৪২,০০০ তালিকার প্যানেল লিস্টটা প্রকাশ্যে প্রকাশ করবে না, কিছুতেই প্রকাশ করবে না। এবং শেষ পর্যন্ত সেটাকে আটকানোর জন্য জাস্টিস সিনহা যেটাতে চেপে ধরেছে, সেইটাকে আটকানোর জন্য জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলে গেল। কতটা নোংরা এবং নীচ মানসিকতা না হলে একটা সরকার এটা করতে পারে? একটু ভাবুন। আমি বলছি বাংলার মানুষ ভাবুন, আর সঙ্গে সঙ্গে ফিরদৌস শামীম আইনজীবী, আমি তাঁকেও এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম, যে প্রশ্নটা আজকে উত্থাপন করলাম।
তিনি কি বলেছেন সন্ময় স্পিক্সে শুনুন। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি কি এমন বিষয়ে যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়ে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়ে জাস্টিস অমৃতা সিনহার রায়ের বিরুদ্ধে আবার ডিভিশন বেঞ্চে গিয়ে প্যানেল যাতে প্রকাশ্যে না আসে, প্যানেল যাতে আদালতে না পড়ে, সেটা আটকানোর চেষ্টা করছে। 2014 এবং 2020 দুটোর প্যানেল প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন, বলেছিলেন এটা দেখার অধিকার আদালতের আছে, এবং তারপর বারবার সময় দিয়েছিলেন। আর সময়ের পর সময় পড়ে শেষ পর্যন্ত 7ই ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলফনামায় দুটো নিয়োগ প্রক্রিয়া প্যানেল আদালতে জমা দিতে হবে বলেছিলেন। তার শুনানি ছিল 12ই ডিসেম্বর। সেখানেও পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না চাওয়ার জন্য ধমক দেন বিচারপতি। এদিন 18 তারিখ শেষ পর্যন্ত শুনানি হলো, মানে শুনানির কথা ছিল, তখন দেখা গেল যে তারা জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে গেছেন প্যানেল আটকাতে। অর্থাৎ দুর্নীতিটা করেছেন, এটা প্রমাণিত, যে সেই দুর্নীতিটাকে আটকানোর জন্য শেষ পর্যন্ত প্যানেল প্রকাশ করবো না এই জেদ ধরে ডিভিশন বেঞ্চে গেল এরা। কি বলবেন? আপনি তো আইনজীবী, এই বিষয়ে এই মামলায় আছেন, একটু ব্যাখ্যা দেবেন। দেখুন, প্রথমেই বলি, অ্যাপিল করার অধিকার যে কোনো পার্টিজের আছে, ফলে তারা অ্যাপিল করতে পারেন। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। সেটা হচ্ছে 2016 এবং 2020 রিক্রুটমেন্ট প্রসেসে ধরুন একটাতে প্রায় 42,949 আর একটাতে 16,500, এই দুটো রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। এখন যারা ধরুন পার্টিসিপেট করলো, তাদের তো এইটুকু জানার অধিকার আছে যে যারা চাকরি পেলো তারা কোন ব্যক্তি, তাদের প্রাপ্ত নাম্বার কত। আমি ধরে নিলাম তর্কের খাতিরে, ধরুন একটি নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগের আইন, সেখানে এই আইনটি নেই যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, কিন্তু ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সিও তো প্রকাশ করতে হয়। দ্বিতীয় কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই রুলসটা কে তৈরি করেছে। এই রুলসটা তৈরি করেছে রাজ্য সরকার। কবে? 2016 সালে। তাহলে আপনি যদি এর মানে বিপরীতমুখী ব্যাখ্যা করেন, তাহলে ব্যাখ্যাটি দাঁড়ায় এরকম যে রাজ্য সরকার একটি স্বচ্ছ প্যানেল চায় না, অর্থাৎ যে কোন কোন ব্যক্তিরা চাকরি পেল এটা রাজ্য সরকার জনগণকে বা যারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করলো তাদের জানাতে চায় না। তাহলে এই যে পর্দার পিছনে যে অ্যাপয়েন্টমেন্ট দেব, এটা কে চাইছে? রাজ্য সরকার চাইছে। রাজ্য সরকারটি কে পরিচালনা করে? মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আপনি যদি বিপরীত ক্রমে এই যুক্তি দেখেন, তাহলে যুক্তিটা দাঁড়ায় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চায় না যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চায় না কোন কোন ব্যক্তি প্রাথমিক শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেল তাদের তালিকা জনগণ জানুক, তাদের প্রাপ্ত নাম্বার জনগণ জানুক, তাদের প্রাপ্ত নাম্বার যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো তারা জানুক। এটা রাজ্য সরকার চাই না। যদি আমি ওদের যুক্তিও ধরে নিস, একদম সঠিক যুক্তি, তারপরে বলি যে একেবারে এটা রুলসে বলা নেই, রুলসের ইন্টারপ্রিটেশন তা হয় না, সেটা করা যায় না। আপনাকে তো বুঝতে হবে যে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় কারা চাকরি পেল সেটুকু আপনি তথ্য দেবেন না, সেই তথ্য জানাবেন না, ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি সেই তথ্য জানাবেন না। এতদিন হয়ে গেল, 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, আজ 2017 সালে কমপ্লিট হয়েছে, আজকে 2023 সাল, 2020 সালে নিয়োগ প্রক্রিয়া 2021 সালে কমপ্লিট হয়েছে, আজকে 2023 সাল। এখনো পর্যন্ত কেউ প্রকৃত প্যানেল কেউ দেখেনি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ প্যানেল এখনো পর্যন্ত কেউ চাক্ষুষ করেনি। যে ধরুন সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, তো সাপোজ নদিয়া ডিস্ট্রিক্টে বাংলা মাধ্যমে এসসির প্যানেল কি, এসটির প্যানেল কি, জেনারেল প্যানেল কি, মানে আনরিজার্ভ প্যানেল কি, কেউ কোনোদিন চোখে দেখেনি। কি করা হচ্ছে? এর আগে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে একটা লিস্ট টাঙিয়ে দেওয়া হলো। 28 তারিখে লিস্ট টাঙিয়ে দেওয়া হলো, 29 তারিখে বললো আমাদের লিস্টে ভুল আছে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। বললো এখন টেট পরীক্ষা চলছে, সেই জন্য আমরা লিস্টে অ্যানোমালিসটা ঠিক করতে পারিনি। টেট শেষ হয়ে গেছে, 1 বছর হয়ে গেল, তারপরে এখনো পর্যন্ত সেই প্যানেল রেকটিফাইড এরর ফ্রি প্যানেল এখনো পর্যন্ত কেউ দেখতে পায়নি। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন।
নিয়োগের 6 বছর 7 বছর কেটে যাওয়ার পরেও কারা কারা নিয়োগ পেল, কোন মাধ্যমে নিয়োগ পেল, কোন জেলায় নিয়োগ পেল, পরিষ্কার নয়, কারোর কাছে পরিষ্কার নয়। আমি একজন ক্যান্ডিডেট, ওই পরীক্ষায় অংশগ্রহণ করলাম, আমি ধরুন, কারণ রুলসে বলা আছে কিভাবে নাম্বার ক্যালকুলেট করবে, মাধ্যমিকে কত পার্সেন্ট পেলে কত পাবে, টেটে এই নাম্বার পেলে সেটা কত হবে, একদম রুলসে বলা যাবে। আউট অফ 50 আপনি মার্কস ক্যালকুলেশন করতে পারেন, শুধুমাত্র ইন্টারভিউ এর মার্কস এবং পার্সোনালিটি টেস্টের মার্কস জানা থাকে না, বাদ বাকি মার্কস গুলো আপনি ক্যালকুলেট করতে পারেন, সেগুলো আরটিআই করে জেনে নেবে। কিন্তু সেই ব্যক্তি কম্পেয়ার করবে কি করে যে লাস্ট ক্যান্ডিডেটটা সে ওই ডিস্ট্রিক্টের কত মার্কস পেয়েছে, সেটা যদি প্যানেল আকারে প্রকাশ না করে, তার তো কম্পেয়ারের সুযোগই নেই। আচ্ছা, একটা কথা ফিরদৌস দা, আমি দর্শকদের জন্য জানতে চাই, যাতে প্যানেল না প্রকাশ হয় তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা আইন করেছিল, তাই না? না, দেখুন, এই যে রুলসটা বলা হচ্ছে, রুলস এর ইন্টারপ্রিটেশন, সেই রুলসটা হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস। সেই রুলসটা তৈরি করেছিল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রুলস এর ইন্টারপ্রিটেশন করছে যে আমাকে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে না। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই রুলস এর ইন্টারপ্রিটেশন, ওই রুলস এর ইন্টারপ্রিটেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ওই আইনটি পড়ে মনে হয়েছে যে তাদের প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে না। আমি ধরে নিলাম তর্কের খাতিরে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি সঠিক, আমি তর্কের খাতিরেও ধরে নিলাম। আচ্ছা, একটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য কি প্যানেল দিতে নেই? আচ্ছা, এই রাজ্যে কি একজন সাধারণ চাকরি প্রার্থী সে কি জানবে না যে আমি যে পরীক্ষায় অংশগ্রহণ করলাম সেই পরীক্ষায় আমি তো পেলাম না, কিন্তু যে পেলো, যে যারা চাকরি পেলো তাদের প্রাপ্ত নাম্বার কত জানতে পারবে না? কি এ রাজ্যে জানানো হয় না? তার কারণ এই রাজ্যে চাকরি বিক্রি হয়, জানালে তো জেনে যাবে যাকে চাকরি বিক্রি করা হলো তার প্রাপ্ত নাম্বার কত। ফিরদৌস দা, রুলের যে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, যে আইনের যে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, আমার প্রশ্নটা এখানে, আইন যদি, এবং আমি বলি এই ইন্টারপ্রিটেশন সঠিক, প্রশ্নটা শুনেন, প্রশ্নটা, আইন যদি এভাবেও তৈরি হয়ে থাকে যে ব্রেকেজ অফ মার্কস দিয়ে প্যানেল প্রকাশ করা যাবে না, সেটাও তো মানে সেটার মধ্যেও তো ট্রান্সপারেন্সির অভাব। অর্থাৎ আইনটা যদি সেভাবে রাজ্য সরকার তৈরি করে থাকে, তার মানে তথ্য লুকোনোর জন্য তৈরি করেছে। একদম, আমি এই জায়গাটাই আসতে চাইছিলাম, যে জায়গাটায় আসতে চাইছিলাম, ইভেন যদি বোর্ডের এই কন্টেনশনও সঠিক হয়, তাহলে এই যে প্যানেল না প্রকাশ করার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকারের তৈরি করা আইন। কে আইনটা তৈরি করেছে? রাজ্য সরকার। কবে? 2016 সালে। 2016 সালে কোন কার দ্বারা পরিচালিত রাজ্য সরকার এই রাজ্যে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত রাজ্য সরকার। অর্থাৎ তার দ্বারা পরিচালিত সরকার চাই না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে রিক্রুটমেন্ট করবে সেখানে স্বচ্ছতা থাকুক। যদি তাদের ব্যাখ্যা সঠিক হয় তাহলে ব্যাখ্যা এটাই দাঁড়ায়। তারপরেও বলি যে আদালত সেই ব্যাখ্যা গ্রহণ করেনি, তার কারণ আমরা বারবার বলেছি যে এই প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা আইনের দোহাই দিয়ে তারা অস্বচ্ছ নিয়োগ করেছে বলেই তারা প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে চাই না, আর সেটা বারবার পরিষ্কার হয়ে গেছে। ঠিক, অনেক ধন্যবাদ ফিরদৌস দা, খুব সুন্দর ব্যাখ্যা করলেন সমস্ত বিষয়টা। আজকের বাংলার শিক্ষিত বেকারদের অন্ধকার দিনটা আরো একবার চিহ্নিত করলো আদালতের ডিভিশন বেঞ্চে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ দুর্নীতিটা হিমালয়ান দুর্নীতি করেছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, তারা সবাই এই স্ক্যামটার মধ্যে ইনভলভ। তা না হলে কখনো প্রাথমিক শিক্ষা পর্ষদে এই রুলটাকে, এই রায়টাকে চ্যালেঞ্জ করে কখনো ডিভিশন বেঞ্চে যেতে পারে না। মানুষের কাছে ট্রান্সপারেন্ট, মানুষ জানতে পারবে না যে তার তালিকায় কার পরে কার নাম রয়েছে। এই লুকোনোর চেষ্টাটাকে নিয়ে আমরা কেন সবাই চুপ, আমি জানি না। অনেক ধন্যবাদ ফিরদৌস দার সঙ্গে থাকার জন্য। নমস্কার।